পার্ট গল্পের শুরুতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকালবেলা ঘুমাচ্ছি, এমন সময় পুরো খাট কাঁপছে। আমি হয়তো ভাবছি ভূমিকম্প হচ্ছে। তাড়াতাড়ি উঠে দৌড় দিচ্ছি। একটু দূরে গিয়ে দেখি ভূমিকম্পটা শুধু আমার বিছানার উপর হচ্ছে। গিয়ে দেখি মোবাইলে কল আসছে। শালার মোবাইল ভাইব্রেশন মোড ছিল, আমার জানাই ছিল না। মোবাইল হাতে নিয়ে দেখি তন্নির কল। কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, ওই কল ধরছিস না কেন? সরি রে, ঘুমিয়েছিলাম। এবার বল, এত সকালে কল দিলি কেন? আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস, তোদের একটা গুড নিউজ দেব। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে এলে দেখতে পারবি। আর সানি, আইমানকেও বলে দিস তাড়াতাড়ি আসার জন্য। আমি ফারিয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা ফ্রেশ হব। ওকে। কলটা কেটে দিল। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলেন, ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট লাইফে আছি। একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড তন্নি। ফ্রেশ হওয়া শেষ, নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। আমি যাওয়ার পরই তন্নি রাগি লুক নিয়ে আমাকে বলল, কি রে, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই আজকেই দেরি করে আসলি? সরি রে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তোর জন্য তো সবসময় জ্যাম থাকি, আমরা রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, তুই চুপ থাক, সবসময় শুধু চামচামি করিস। আচ্ছা বাদ দে না, এখন তন্নি কি বলবি তাড়াতাড়ি বল, আমরা ক্লাসে চলে যাব। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দেব। দেখ, এখন এগুলো করার সময় নেই, অন্যদিন করব। আগে বল তোর কি কথা আছে? দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে। তন্নির কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে তন্নিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে আমি কখনো ওকে বলতে পারিনি। আমি চেয়েছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো একটা চাকরি পাই, তারপর তন্নিকে আমার মনের কথাটা বলবো। কিন্তু এটা কি হলো? না, আমি কিছু ভাবতে পারছি না। আমার মাথা ব্যথা করছে। এদিকে সানি, আইমান আর ফারিয়া তন্নিকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা ভেঙে তন্নি বলল, কি রে, তোর আবার কি হয়েছে? তুই খুশি হসনি? আমি তাড়াহুড়ো করে বললাম, আমি অনেক খুশি হয়েছি। তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? অবশ্যই, এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা বাদ দে তো, এখন বল বিয়ে কখন? এই তো আগামী শুক্রবার, তোরা সবাই অবশ্যই আসবি। এই নে কার্ড। কথা বলে আমাদের সবাইকে একটা করে কার্ড দেয়। আমার কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার এমন অবস্থা দেখে তন্নি আমাকে বলল, কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আরে না, এমনি। তোর বিয়ে হবে শুনে খুব খুশি লাগছে, সেই জন্য চোখে পানি চলে আসলো। পাগল। আচ্ছা শোন, রায়হান কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। এই রহনটা আবার কে? আরে তোদের দুলা ভাই। আচ্ছা থাক, পরে কথা হবে, বাই বাই। তন্নি চলে গেল। আমি অবাক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল, মনে হয় আবার পানি জমে এসেছে। এমন সময় ফারিয়া বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমি তারপর আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর সানিয়া রায়মান আমার কাছে এসে বলে, কি রে, ঘটনা কি? কিসের ঘটনা? তোর চোখে পানি কেন? এমনি পানি চলে আসছে। তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? এখনো সময় আছে, বলে দে তুই যে তানিকে ভালোবাসিস। কি বলছিস এসব তোরা? দেখ, এখন নাটক করার সময় নেই। যদি সত্যি ভালোবাসিস তাহলে বলে দে, কিচ্ছু হবে না, আমরা আসি। আমি আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। তন্নির কথাই ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সেই 11টার সময় ঘুমিয়েছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তন্নির কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে আম্মু আমার রুমে আসলো।
এবং বলল, কিরে, এই অবস্থা হয়েছে কেন তোর? কি হয়েছে আমার? চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে পাগলি নাকি? আমি কেন কান্না করব? অসময়ে ঘুমিয়েছি, তাই হয়তো চোখটা লাল হয়ে আছে। পানি দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসতেছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণে গিয়ে বসলাম আর চাঁদটার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু তন্নির সাথে কাটানোর সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বললি, তন্নি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা একটা ভয় চেপে রেখেছে। একটু পর দেখলাম তন্নি কল করেছে। কলটা ধরতে ইচ্ছে করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কি রে, তুই কল ধরছিস না কেন? একটু ব্যস্ত ছিলাম। কি বলবি বল। শোন না, কালকে আমরা শপিং করতে যাব, তুইও আমাদের সাথে যাবি। সরি, আমি পারবো না। তুই সানি বা আয়মানকে নিয়ে যা। তাছাড়া ফারিয়া তো তোর সাথেই আছে। না, ওরা কেউ যাবে না, প্লিজ একটু চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি। এরপর সে কলটা কেটে দিল। এমনিতে ওর জন্য অনেক কষ্ট হচ্ছে। এরই মধ্যে যদি শপিংয়ে যাই তাহলে আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। না, মাথায় কিছুই ঢুকছে না। যা হওয়ার তা পরে হবে। আমি কালকেই তন্নিকে আমার মনের কথা বলে দেব। পরদিন ঘুম ভাঙলো তন্নির কলে। মোবাইলে হাত দিয়ে দেখি 22টা মিস কল দিয়েছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তন্নিকে একটা টেক্সট পাঠালাম যে আমি আসছি। সারাদিন তন্নির সাথে শপিং করলাম, কথাগুলো বলতে চেয়েও পারলাম না। কেমন জানি অস্বস্তি লাগছে। তন্নির দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো বলবো কিভাবে? যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে? আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না। তন্নিকে চোখের সামনে অন্য কারোর হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম তন্নিকে সবকিছু খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখান থেকে চলে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাড়ি চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম। গিয়ে বললাম, আম্মু, আমি বাইরে চলে যাব, এখানে আর লেখাপড়া করব না। তুই না বলেছিলি এখানে তুই বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগেই বলেছিলাম। এখন আমি আর দেশে থাকবো না। তুমি আব্বুকে ভিসা প্রসেসিং করতে বলো, আমি শুক্রবারের আগে চলে যাব। এত তাড়াতাড়ি কি হবে, সময় লাগবে। এত কিছু আমি জানি না, আমি শুক্রবারের আগে যেতে চাই, ব্যাস। আচ্ছা, তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা আমার নিজের রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম তন্নি কি আমাকে মেনে নেবে, নাকি আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দেবে। যেটা হবে হোক, আমি বলবই। এভাবে 2 দিন চলে গেল। তন্নির বিয়ের তারিখটা চলে আসলো। বৃহস্পতিবার বিকেলবেলা সানি আর আয়মান আমাদের বাসায় এসে বসে আছে, কারণ একসাথে তন্নির হলুদে যাবে। আমার মোবাইল বন্ধ দেখে আমার বাসায় চলে এসেছে। আমিও গেলাম। দেখলাম ওর বাবার সাথে কি যেন আলাপ করছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর বাবা আমাকে বলল, তন্নির বিয়ে আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পরে করতাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম। এমন সময় বাবা বলল, শোন, কোথায় যাচ্ছিস? বাবা, ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানেই যা তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টায় তোর ফ্লাইট, কথাটা যেন মাথায় থাকে। সানি আর আয়মান আমাদের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে করলাম, এবং ওদের না জানিয়ে এরপর আমি উঠে রেডি হয়ে ওদের সাথে তন্নির বাসায় চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের আরো অনেকগুলো বন্ধুকে দেখলাম। সানি আর আয়মান ব্যস্ত হয়ে গেছে। আমি এক পাশে গিয়ে বসে আছি আর তন্নিকে খুঁজছি, কিন্তু দেখছি না। মনে হয় সাজছে। একটু পর তন্নি বের হয়ে আসলো, সাথে আরো কতগুলো মেয়ে সহ। আজকে থেকে অনেক সুন্দর লাগছে, যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমার ওর ব্যতিক্রম কিছু হলো না। ওর দিকে হাঁ করে তাকিয়েছি। একটু পর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরলাম। কি রে, এইভাবে হা করে কি দেখছিস? কিছুই না। তন্নি, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, ছাদে চল। এখন ছাদে যাব? আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর তন্নি ছাদে গেলাম। গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে তন্নি বলল, কি রে, চুপ কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। তন্নি, তোকে আমি ভালোবাসি। সেই দিন যেদিন তোকে আমি প্রথম দেখেছিলাম,
সেদিন থেকেই তোর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি তোকে কিচ্ছু বলিনি। দেখ, এখন মজা করার সময় না। কি বলবি বল, আমি নিচে চলে যাচ্ছি। তন্নি, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাজলামি বন্ধ কর। নাটক দেখে দেখে তুইও নাটক শুরু করে দিয়েছিস। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি তন্নি, তোকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর। কালকে আমার বিয়ে আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? ছি, তুই এত নীচ আগে জানতাম না। তুই জাস্ট আমার ফ্রেন্ড, এর থেকে বেশি কিচ্ছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। এই কথা বলেই আমি তন্নির গালে একটা কিস বসিয়ে দিলাম, আর সে আমার দিকে রাগীভাবে তাকিয়ে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং ঠাস ঠাস করে দুটা গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, ছি, আমার ভাবতেই অবাক লাগে। তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে। তোর একটু লজ্জা শরম নেই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এখনই আমাদের বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনো দিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবি না। তন্নি, প্লিজ আমার কথাটা শোন। পুরো কথাটা বলতে না দিয়ে, তোর সাথে আর কোনো কথা নেই। তুই এখান থেকে চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। আমি আর কিছু না বলেই চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাসায় গিয়ে রেডি হয়ে বাবা আর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। শানি আইমান কাউকে কিছু জানালাম না। এরপর এয়ারপোর্ট থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দেশ ছেড়ে। অনেক কষ্ট হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য, কিন্তু আমি এখানে থাকলে হয়তো আরো কষ্ট পাবো। যাওয়ার আগে নিজের ভার্চুয়াল জগতের সবকিছু ডিলিট করে দিলাম, একটা নাম্বারও ওপেন রাখলাম না। সেখানে গিয়ে বেশ কিছুদিন মন খারাপ করে বসেছিলাম। পরে নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস পেয়ে তন্নির কথা প্রায় ভুলে গেলাম। আস্তে আস্তে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমারও পড়ালেখা শেষ। চিন্তা করলাম এখানেই কোনো চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। আব্বু আম্মু কল দিয়ে কান্নাকাটি করছে। আব্বুকে অনেকবার বলেছি আমি এখানে চাকরি করব, বাট আব্বু বলল নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য। সেদিন রাতে বসে ল্যাপটপে কিছু কাজ করছি, এমন সময় বড় খালা আসলো। আমি বিদেশে বড় খালার কাছে থাকি আর ওখান থেকে পড়ালেখা করি। আমার রুমে আমি খালাকে দেখে বললাম, খালামণি ঘুমাওনি এখনো? না রে বাবা, ঘুম আসছে না। তুই কি করতেছিস? কিছু না খালামণি, একটু কাজ করছি। কিছু বলবে? বাবা, একটা কথা বলতাম, যদি তুই অনুমতি দিস। আরে কি আজব, আমার সাথে কথা বলার জন্য তোমায় অনুমতি লাগবে নাকি? বলো কি বলবে। দেখ বাবা, আমার কোনো সন্তান নেই। তুই আমার নিজের সন্তানের মতোই। তুই যেদিন এখানে এসেছিলি আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি তোকে আমি সারা জীবন আমার কাছেই রেখে দিব, কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। আর তোমার সন্তান নেই কে বলেছে? আমি তো তোমার সন্তান। কাল রাতে তোর আম্মু কল করেছিল। কি বলেছে? অনেক অসুস্থ, সারাদিন বাসায় থাকতে থাকতে ওর অনেক কষ্ট হয়। তোর বাবাও বাইরে বাইরে থাকে, তাই আমি বলছিলাম কি তুই দেশে ফিরে যা, তোর মায়ের কাছে থাক, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল। তোর মা বাবা অনেক খুশি হবে। খালামণি সব কিছু আছে, বাট আমি দেশেও যাচ্ছি না, অ্যান্ড বিয়ে তো পসিবল। এরপর খালামণি আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, এমন করিস না। তোর মা বাবার কথা একবার চিন্তা কর। ওদের কি ইচ্ছে করে না ছেলের বউয়ের সাথে সময় কাটাতে, নাতিদের সাথে একটু খেলা করতে? প্লিজ বাবা, তুই দেশে ফিরে যা। প্রয়োজনে মাঝে মাঝে এখানে আসিস, কিছুদিন থাকবি, ঘুরবি, ভালো লাগবে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখি না, তুই কালকেই যাবি। এই নে টিকিট। এই কথা বলে আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, খালামণি এটা কখন করলে? তোর এত কিছু জানার দরকার নেই। আর শুন, আমি কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলো নিয়ে যাবি। এখন ঘুমা।
পরদিন সবকিছু ঠিকঠাক করে খালামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম দেশে। বাবা মা আগে থেকে এয়ারপোর্টে ছিল। আমাকে দেখেই কান্না শুরু করে দিল। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অনেক অসুস্থ, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। বাবার অবস্থা ঠিক আগের মতো নেই। এরপর বাবার মায়ের সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। আগের সিমটা আবার ওপেন করলাম। কল আর মেসেজ এসে পুরো সিম ফুল হয়ে আছে। একটা জিনিস থেকে খুব খারাপ লাগলো, তন্নি একটিবার কল তো দূরের কথা, একটা মেসেজ পর্যন্ত দেয়নি। হয়তো অনেক সুখে আছে, অনেক ভালো আছে, তাই আমাকে আর প্রয়োজন মনে করেনি। চোখের কোণে পানি এসে জমা হয়ে গেল। আমি শানির নাম্বারটাতে কল দিলাম। কয়েকবার কল দেওয়ার পর কল ধরতে শানি বলতে শুরু করলো, কি রে, তুই বাঁচা আছিস? কেন, মরলে খুশি হতে নাকি? এই কথা বলবি না তুই, তোর সাথে কোনো কথা নাই, আমরা তো তোর কেউ না। প্লিজ ভাই, রাগ করিস না, তোকে আমি সব কিছু বলবো। কিছু বলতে হবে না, তুই তোর মতো থাক। আচ্ছা শোন, বিকেলে কফি শপে আয়, তোদের সাথে দেখা করব। আর কিছু কথাও আছে, আইমান আর ভাড়িয়াকে একটু কষ্ট করে বলে দিস। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে কলটা কেটে দিলাম। বিকেলবেলা বের হয়ে কফি শপের দিকে রওনা দিলাম। রাস্তাঘাট সবকিছু যেন কেমন চেঞ্জ হয়ে গেছে। একটু পর কফি শপে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আজকে আমার লেটই হয়েছে। আমাকে দেখে ওরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এরপর তিনজন মিলে 10 মিনিট কিল আর ঘুষি দেয়। এ তো দিনের জমানোর সবগুলো একসাথে দিয়ে দেয়। ওদের সাথে কৌশল বিনিময় করলাম। তারপর শানিকে বললাম, তো তোর আর কি অবস্থা, চাকরি বাকরি কিছু করছিস নাকি? একটা প্রাইভেট কোম্পানিতে আমি ফারিয়া একসাথে জব করি। গুড। আইমান, তুই কি করছিস? কি আর করব, বাবার সাথে আছি ব্যবসা নিয়ে। তো তুই কি করবি, দেশে থাকবি নাকি আবার উদা হয়ে যাবি? আরে না, তোদের ছাড়া আমি যাচ্ছি না। তো তোর বউ কোথায়? আরে আমি এখনো বিয়ে করিনি, তবে আম্মা ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক রাখছে। ওর পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে। শানি আর ভারিয়াকে বল। আচ্ছা ভালো। তোদের দুজনের কি অবস্থা? দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে। এরপর আইমান বলল, মামা ওরা নিজেরাই সারাই ফেলছে। কি, তোরা ওই কাজ করলি? যাক, খুশি হলাম। সারা জীবন একসাথে ছিলিস, এখনো থাকবি, ভালোই হয়েছে। তো তুই কবে করছিস? আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে বল? এই তন্নি কেমন আছে রে? মনে হয় অনেক সুখে আছে, তাই না? এ কথা শোনার পর ওরা তিনজন একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর আইমান বলল, আসলে তন্নির বিয়ে হয়নি। মামা মানে? মস্করা করছিস তাই না? দেখ, জোকস একদম ভালো লাগে না। তুই তো সেদিন চলে গিয়েছিলি, তাহলে পরে আমরা তোকে অনেক খুঁজেছি, বাট তুইও চলে গেলি। তন্নির বাবা আমাকে অনেকবার বলেছে তন্নিকে বিয়ে করার জন্য, বাট আমি করিনি তোর কথা ভেবে। পরে তুই বুঝবি আমি আর তন্নি চিট করে বিয়ে করেছি। আরে ধুর, এসব কেন বলছিস? আমি কিচ্ছু বলতাম না, তুই বিয়েটা করে ফেলতিস। না বন্ধু, সেটা হয় না। এরপর ভারিয়া বলল, সেই থেকে তন্নি পাথরের মতো হয়ে গেছে। ঠিক মতো খায় না, ক্যাম্পাসে যায় না, আমাদের সাথেও মেশে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, সারা দিন জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওর আর বিয়ের জন্য প্রপোজাল আসেনি? আসছে, বাট সে করবে না। আমাদের বিয়ের সময় এসে সে গিফটটা দিয়ে চলে গেছে। ও কি এখনো এখানে থাকে নাকি নিয়ে চলে গেছে? না, আগের বাসায় আছে। আমি একটু ওর সাথে কথা বলবো, তোরা যাবি আমার সাথে? আজকে তো সময় নেই, কালকে বিকেলবেলা সবাই ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে চিন্তা করছি, ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। ইস, আমি যদি সেদিন থাকতাম, হয়তো এতদিন আমারও বাচ্চা বড় হয়ে যেত। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। পরের দিন আমরা 4 জন ওদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটু পর মা এসে দরজা খুলে দেয়। আমাদের দেখে উনি অনেক খুশি হন। আমাকে দেখে বলে,
আরে জুয়েল, তুই কোথা থেকে আসলি? এতদিন কোথায় ছিলে বাবা? আন্টি, আমি তো দেশে ছিলাম না। ও আচ্ছা, এই দাঁড়িয়ে কেন? আসো, সবাই ভিতরে আসো। তারপর আমরা সবাই ভিতরে গেলাম। সেখানে বসে আন্টির সাথে অনেক গল্প করলাম, কিন্তু তন্নিকে কোথাও দেখছি না। আমি ফারিয়াকে ইশারা করে বললাম তন্নিকে দেখতে। সে উঠে তন্নির রুমে চলে গেল, গিয়ে অনেকক্ষণ পর আসলো। তারপর আমি বললাম, কি রে, ও বাসায় নেই? আছে ভিতরে, এখানে নাকি আসবে না। তুই কথা বললে ভিতরে যা। এরপর আমি উঠে ভিতরে গেলাম, গিয়ে দেখলাম ও জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে রইলাম, কেমন জানি নার্ভাস লাগছে, কিন্তু ওর কোনো নড়াচড়া নেই। তারপর আমি একটা কাশি দিলাম, দেখলাম পিছনে তাকালো। এরপর সে বলল, কি রে, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছিস তুই? ভালো। তুই এখানে কেন এসেছিস? কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এতদিন পর দেখা হলো, অথচ কেমন আছি সেটা জিজ্ঞাসা না করে উল্টে আমাকে বলে কেমন আছিস। এরপর আমি বললাম, এখনো রাগ করে আছিস? সেদিনের জন্য অনেক সরি রে। আমি কারো উপর রাগ করি না, সেই অধিকার আমার নেই। এতদিন কোথায় ছিলি? বাইরে। তো এখন এখানে কেন এসেছিস? তোকে দেখতে। দেখা হয়ে গেছে, এখন যা। কেন, তোর কি বিরক্ত লাগছে নাকি? তুই রুম থেকে বের হলে আমি খুশি হব। প্লিজ এখান থেকে চলে যা। আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম, একরকম অপমানিত হয়ে। এরপর আন্টি নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা খেতে খেতে কথা বলছি। এরপর আমি আন্টিকে বললাম, আন্টি, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বাবা বলো। আন্টি, আমি তন্নিকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আইমান, শানি আর ভারিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তখনই আন্টি বলল, কিন্তু বাবা, তোমার মা বাবা কি রাজি হবে? আর তন্নির তো বিয়ে করার কোনো ইচ্ছে নেই বলছে। আন্টি, আমার মা বাবা আমার উপর কোনো কথা বলবে না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি তন্নিকে বিয়ে করব। বাবা ঠিক আছে, কিন্তু তন্নি। আন্টি, বিয়ের পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা বাবা, দেখি কি করা যায়। তারপর আমি, আইমান, শানি আর ভারিয়া তন্নিদের বাসায় চলে আসলাম। পরে আমি আব্বু আর আম্মুকে বললাম তন্নির কথা। আমার কথা শুনে ওনারা তো অনেক খুশি, বললেন তোর পছন্দই আমার পছন্দ, আর তন্নি মেয়েটাকে আমারও অনেক ভালো লাগে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। তন্নিকে একরকম জোর করে বিয়েটা দেওয়া হয়েছে। কবুল বলার সময় দেখলাম সে বলতে চাচ্ছে না। ভারিয়া আর ওর মায়ের জোড়াজোড়িতে পড়ল। এখন প্রায় রাত 12টা। আমি, শানি আর রায়মান ছাদের উপর বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ভারিয়া উপরে আসলো আর এসে আমাকে বলল, কি রে, তুই এখানে? তো কোথায় থাকবো? আজকে না তোর বাসর রাত? তন্নি অনেক আগে থেকে একা একা বসে আছে, যা ঘরে যা। এরপর আমি উঠে আস্তে আস্তে রুমের দিকে হাঁটা দিলাম। এমন সময় শানি বলল, মামা, মনে করে বিড়ালটা মারিস, আর কোনো দরকার হলে আমায় কল দিস। এই ফাজিল, তোর মুখে কি কিছুই আটকায় না? সবাই কি তোর মতো নাকি? আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে চলে আসলাম। বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দরজা লাগিয়ে দিলাম। দেখলাম তন্নি মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে খাটের উপর বসলাম। এমন সময় তন্নি আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। আর শোন, আজকে থেকে আমি তোর স্বামী। সো আর তুই করে বলবি না, তুমি করে বলবি, আর আমিও বলবো। দেখ, তোকে আমি কখনোই স্বামী হিসাবে মানতে পারবো না। তুই জাস্ট আমার ফ্রেন্ড। তাহলে বিয়েতে মত দিলি কেন? তোর কি ধারণা আমি নিজে থেকে মত দিয়েছি? জীবনেও না। মা আমাকে ওনার মরার কসম দিয়েছেন, সেজন্য আমি বিয়েটা করেছি। তোর মায়ের কসমের জন্য তুই আমার জীবন নষ্ট করবি? তো তুই এখন কি চাস? তুই জীবনেও আমার কাছে স্বামীর অধিকার দেখাতে পারবি না। তুই তোর মতো আর আমি আমার মতো। ওকে, আমি তোর উপর কোনো অধিকার খাটাবো না। অন্তত আমার মা বাবার সামনে একটু নাটক করিস, না হলে ওনারা খুব কষ্ট পাবে। চেষ্টা করব। আমি আর কিছু না বলে খাটে ঘুমাতে যাব। এমন সময়
তন্নি আবারও চিৎকার দিয়ে উঠে আমাকে বলে, কি করছিস তুই? কি করলাম? ঘুমাতে যাচ্ছি। ঘুমাবি ভালো কথা, কিন্তু খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে ঘুমা, দরকার হলে সোফায় ঘুমা, বাট খাটে ঘুমাতে পারবি না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সবাই কেন ঘুমাবো? কারণ তোর সাথে এক খাটে ঘুমানোর কোনো ইচ্ছাই আমার নেই, সো তুই খাটে ঘুমাবি না। আমি আর কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় ঘুমিয়ে পড়লাম। তন্নিও খাটের উপর শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম আসছে না। পরে আমি উঠে ব্যালকনিতে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো অবাগা হয়তো পৃথিবীতে আর দুটো নেই। এই বাসর ঘর নিয়ে কত কিছু চিন্তা করে রেখেছি, বাট কিছুই হলো না। মনে মনে ভাবলাম, তন্নির সাথে ফ্রেন্ডশিপটা না হলে ভালোই হতো, সুন্দর একটা জীবন পেতাম। নিয়তি বারবার ওর কাছে আমাকে নিয়ে আসে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে জমা হয়েছে বুঝতেই পারিনি। এমন সময় খেয়াল করলাম রুম থেকে কান্নার আওয়াজটা আসছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে লাইটটা অন করলাম। দেখলাম তন্নি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লাইট অন করতেই কান্না বন্ধ করে দিল। তারপর আমি বললাম, কি রে, তুই এখনো ঘুমাসনি আর কান্না করছিস কেন? না, এমনি। তুই কোথায় ছিলি? বারান্দায় ছিলাম। ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে আমার শরীর খারাপ করবে। তুইও ঘুমিয়ে পড়। আমি আর কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। খেয়াল করে দেখলাম ওর মোবাইলে রায়হান ছেলেটার ছবি। এবার বুঝতে পারছি তন্নি কেন কান্না করছে। হয়তো ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছে। মনে মনে বললাম, বালিকা, তুমি আমাকে চেনো না। আমি কোন জলের মাছ। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসার 2 টাকার দামও দিচ্ছ না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা একটা মিষ্টি কাণ্ডে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি এটা তন্নি, এইমাত্র গোসল করে আসছে। ওর চেহারাটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তন্নি বলল, ওই এইভাবে ছ্যাঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবতে লাগলাম, তন্নি মনে হয় জীবনও আমাকে মেনে নেবে না। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম তন্নি মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখেই নিচে চলে গেল। আমিও রেডি হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। সবাই একসাথে নাস্তা করলাম। এরপর বাবা বললেন, নাস্তা করে দেখো তো আইমান আর সানি কোথায়? ওদেরকে বাবুচ্ছির কাছে পাঠাইছিলাম। বাবার কথা শুনে আমি হাসা শুরু করলাম। হায় রে, আমার বন্ধুগুলো বাবুজির কাজ করছে। তারপর বাবা বললেন, না হেসে বাইরে গিয়ে ওদের দেখ। আর শোন, কালকে তাড়াতাড়ি উঠিস, অফিসের কলিগদের সাথে পরিচয় হবে আর অফিস বুঝে নিবি। আমি আর যাব না। কিন্তু বাবা। কোনো কিছু না, যেটা বলছি সেটাই। তারপর নাস্তা করে সানি আইমানকে খুঁজতে লাগলাম। বেশ ভালোভাবেই বউ ভাতের অনুষ্ঠানটা শেষ হয়। তারপরে রাতে যখন আবার ঘুমোতে চাই, গিয়ে দেখি তন্নি আগেই বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলেই ছাদে চলে গেলাম। সারা রাত ওখানেই কাটিয়ে দিলাম। পরদিন সকালবেলা নাস্তা করে বাবার সাথে অফিসে গেলাম। বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং এটাও বললেন যে আজ থেকে আমি ওদের বস। সবাই আমাকে অভিনন্দন জানালো। সেদিন সবার সাথে পরিচিত হয়ে বাসায় চলে আসলাম। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। তন্নির সাথে আমার আর তেমন কথা হয় না। দরকার ছাড়া আর কোনো কিছুই নেই। সেদিন সকালে নাস্তা করে অফিসে এসে কিছু দরকারি কাজ ছেড়ে নিলাম। তারপর চেয়ারটাতে গায়ে নিয়ে চোখটা বন্ধ করলাম। এমন সময় ইউসুফের কল। কিরে দোস্ত, কি অবস্থা? বিয়ে করে তো আমাদের ভুলেই গেলি। আরে না, কি যে বলিস, তোদের কেন ভুলবো? দোস্ত, তোর বিয়েতে আসতে পারিনি, আম্মু অসুস্থ ছিল, কিছু মনে করিস না। আরে না, তো বল আন্টি কেমন আছে? আগের থেকে ভালো। তোর বাসায় সবাই কেমন আছে? না রে দোস্ত, তেমন ভালো নেই। আম্মু আব্বু দুজনেই অসুস্থ। এক কাজ কর, ওনাদেরকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। যদি পারিস দেশের বাইরে চলে যা, ভালো লাগবে। ঠিক বলেছিস। আচ্ছা, দেখি কি করা যায়। এ কথা বলেই কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, কোথা থেকে ঘুরে আসলে মন্দ হয় না। এগুলো ভাবতে ভাবতে দেখি টিফিনের সময় হয়ে গেছে। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এরপর চিন্তা করলাম তন্নিকে একটা কল দিই।
খেয়েছি কিনা জিজ্ঞাসা করি। এরপর তন্নিকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরল, বিরক্ত নিয়ে বলল, কি ব্যাপার, তুই এ সময় কেন কল দিলি? না মানে খেয়েছিস কিনা জানার জন্য। দেখ, তোর আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। তারপর সে কলটা কেটে দিল। বুঝলাম না তন্নি কেন আমার সাথে এরকম ব্যবহার করছে। আমি তো ওর ভালো চাই, তবু সে কেন বোঝে না। না থাক, আজ থেকে আর ওর কেয়ারই করবো না। ওর মতো ও থাকবে আর আমার মতো আমি থাকবো। এগুলো চিন্তা করতে করতে ওর কাজে মন দিলাম। রাতে বাসায় গিয়ে দেখলাম বাবা বসে বসে খবর দেখছে আর মা রান্নাঘরে। আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল, কিরে, কিছু বলবি নাকি? জি বাবা, একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করো তাহলে বলতাম। আরে পাগল, আমার সাথে কথা বলার জন্য তোর অনুমতি লাগবে নাকি? বল, কি বলবি? আসলে বাবা বলছিলাম কি, সারাদিন অফিসে কাজ করতে করতে তোমাদের সময় দিতে পারি না। চলো না আমরা সবাই মিলে কোথাও থেকে একদিনের জন্য একটু ঘুরে আসি, সবার ভালো লাগবে দেখবে। কথাটা আসলে ঠিক বলছিস, বাট যাওয়া হবে না। কিন্তু কেন বাবা? গতকাল রাতে তো দাদুকে স্বপ্ন দেখেছি, কবরটাও নাকি ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে। তাই আমি আর তোর মা 10-15 দিনের জন্য গ্রামের বাড়িতে যাব। কয়েকজন হুজুর আর এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করব। যদি সুযোগ পাই কবরের চারপাশে দেয়াল করে আসব। ও আচ্ছা, তাহলে তোমরা গ্রামে যাও, ভালো লাগবে। এ কথা বলেই আমি রুমের দিকে চলে যাচ্ছি। এমন সময় আবার বাবা ডাক দেয়। শোন, তোর সাথে এমনিতেও আমার কথা ছিল। কি কথা বাবা, বলো। বলছি কি, তোর বিয়ের পর থেকে কোথাও ঘুরতে যাসনি, তন্নিও একা একা বাসায় বসে থাকে। তাই আমি বলছিলাম তন্নিকে নিয়ে তুই ঘুরে আয়। না বাবা, তোমরা না গেলে আমরাও যাব না। আরে পাগল, আমরা যে কয়েকদিন গ্রামের বাড়িতে যাচ্ছি, সে কয়দিন তোরাও ঘুরে আয়, ভালো লাগবে। কিন্তু বাবা অফিস। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে দেখবে। আর শোন, তোর বড় খালার ওখানে চলে যা, তুই গেলে উনিও খুশি হবে। ওনার সাথে কথা বলে আমিও সবকিছু ঠিক করে রেখেছি। তোর মায়ের কাছে তোদের দুজনের টিকিট রেখে দিয়েছি। বাবা এগুলো আবার কখন করলে? এত কিছু তোর জানার দরকার নেই, পরশুদিন ফ্লাইট। আমি আর কিছু না বলে হালকা একটা হাসি দিয়ে বাবার সামনে থেকে রুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম তন্নি রাজি হবে। যে মেয়ে বিয়ের দিন রাতে আমাকে বলে স্বামী হিসেবে মানে না, সে কি রাজি হবে আমার সাথে হানিমুনে বাইরে ঘুরতে যেতে? দূর, যা হওয়ার তা পরে হবে। আগে কিছু খেয়ে নিই, অনেক ক্ষুধা লেগেছে। তারপর হালকা নাস্তা করে নিলাম। কিন্তু তন্নিকে দেখছি না কোথাও। রান্নাঘরে গেলাম, সেখানেও নেই। আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তন্নিকে দেখছি না যে, ও কোথায় গেছে? তন্নি একটু ওর বাপের বাড়ি গেছে। আমিও আর না করিনি, সারাদিন বাসায় বসে থাকে, বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু হালকা হবে। আর আমি তন্নিকে বলে দিয়েছি তুইও আজকে ওদের বাসায় যাবি আর রাতটা ওখানে কাটাবি। সকাল হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসবি। ধুর, আমি গিয়ে কি করব? এই, তুই কি পাগল? মেয়েটা একা একা ওখানে গেছে, আর যদি একা একা আসে তাহলে ওদের বাসায় সবাই কি ভাববে? আচ্ছা, আমি সকালে গিয়ে নিয়ে আসবো। সকালে মানে এখন যাবি তুই? যা, রেডি হয়ে নে। কি আর করার, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। তন্নিকে অনেকবার কল দিলাম, কিন্তু সে কল ধরছে না। তারপর আমি আইমান আর শানির সাথে চ্যাটিং করতে করতে ওদের বাসার সামনে চলে গেলাম। গাড়ি থেকে নেমে ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় 9টা বেজে গেছে। তারপর ভিতরে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন। তাদের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম। এরপর শাশুড়ি আমা বললেন, যাও বাবা, রুমে যাও। তন্নি রুমে আছে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে আমি তন্নি রুমের দিকে হাঁটা দিলাম। ওর দরজার সামনে গিয়ে শুনতেই পাই ওর রুমের থেকে অনেক জোরে জোরে হাসির শব্দ আসছে। সবার থেকে ওর হাসিটা আলাদা। অনেকদিন পর সে হাসছে। আমি বাইরে থেকে উঁকি দিয়ে দেখলাম ওর কয়েকজন কাজিন সেখানে বসে ওর সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলল। তারপর সে বলল, আরে দুলা ভাই, আপনি এসেছেন? আমরা আপনার কথাই বলছিলাম, আসুন ভিতরে আসুন। তারপর আমি ভিতরে গিয়ে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম।
তারপর ওরা সবাই চলে গেল। তখন তন্নি আমাকে বলল, তুই এখানে কেন এসেছিস? মানে কি? তোর বাসায় আসার জন্য মনে হয় আমার ঠেকাও পড়েছে। আম্মু আমাকে আসতে বলছে। তন্নি মুখে একটা বিরক্তি নিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় শাশুড়ি এসে আমাদের ডেকে নিয়ে গেলেন খাবার জন্য। আমি আর কিছু না বলে সোজা খেতে চলে গেলাম। খাবার টেবিলে বসে তো অবাক, এত খাবার! আসলে শ্বশুরবাড়ি রসের হাঁড়ি, সবগুলো খাবারই আমার পছন্দের। এরপর খাওয়া দাওয়া সেরে আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তন্নি রুমে আসলো আর এসেই চেঁচামেচি শুরু করে দিল। কিরে, তুই বিছানায় শুয়েছিস কেন? তো কোথায় শোব? তো রুমে তো সোফাও নেই। সোফা নেই তো কি হয়েছে? ফ্লোর আছে না, ফ্লোরে শুয়ে পড়। মানে ফ্লোরে শুয়ে পড়বো মানে? এত মানে টানে বুঝি না। আমি তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কেন ঘুমাতে পারবি না? শোন, বিয়েটা যেভাবে হোক, এখন আমি তোর স্বামী, আর তোর ভয়ের কিছু নেই। আমি তোকে কিচ্ছু করবো না। সেটাও যদি না হয় তাহলে তুই নিচের ফ্লোরে শুয়ে পড়। ফ্লোরে আমার ঘুম আসে না। আমার অসম্ভব বিরক্ত লাগছে মেয়েটার কর্মকাণ্ড থেকে। ইচ্ছা করছে কানের নিচে 2টা দিয়ে দিই। এরপর সে আবার বলতে শুরু করলো, এই শোন, এটা আমার রুম, সো বিছানাটাও আমার। আমার বিছানায় আমি ঘুমাবো। তো কি হয়েছে, ভুলে গেছিস এতদিন আমার বিছানায় ছিলি আর আমি সোফায় ছিলাম? আমি নিজের ইচ্ছায় ঘুমাইনি, তুই তো বললি আমাকে বিছানায় ঘুমাতে। ধুর, এই ফালতুর সাথে কথা বলে আর পারা যাবে না। তাই আমি নিচেই ফ্লোরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, তন্নি যদি কালকে আমাদের বাসায় যাওয়ার পর শোনে যে আমি হানিমুনের ব্যবস্থা করে আসছি, তখন কি করবে? এগুলো ভাবতে ভাবতে দেখলাম ফকিনি খুব আরাম করে ঘুমিয়ে আছে। মনে মনে বললাম, তন্নি, তুই হয়তো জানিস না আসলে আমি কি জিনিস। তোরে আমি এমন সোজা করবো যে তুই আমাকে ছাড়া কিছুই বুঝবি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। খুব সকালবেলা ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠতে যাব এমন সময় দেখি পুরো পিঠটা ব্যথা করছে। বলারই কথা, সারা রাত রোডে ছিলাম, তাই একটু বেশি ব্যথা করছে। খাটের দিকে তাকিয়ে তন্নি খুব আরামে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মুখটা অনেকটা মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। একটু পর দেখলাম ওর কতগুলো চুল উড়ে এসে মুখটা ঘুরে রাখছে। ইচ্ছে করছে চুলগুলোকে আলতো করে আবার পেছনে সরিয়ে দিই। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তন্নিকে টাচও করিনি। এখন খুব ইচ্ছে করছে ওর মায়াবী মুখটায় একটু হাত বুলিয়ে দিতে। কিন্তু যদি জেগে যায় তাহলে আমার 12টা বাজবে। কিন্তু নিজের ইচ্ছেটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওর মুখের চুলগুলো আস্তে আস্তে সরাতে লাগলাম। হঠাৎ করেই তন্নির ঘুম ভেঙে যায় আর আমাকে ওর কাছ থেকে চিৎকার দিয়ে উঠে এসে সাথে সাথে আমার মুখে ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দেয়। তারপর রেখে চোখ মুখ লাল করে আমাকে বলতে লাগলো, ছি, তুই এত নোংরা! আমি তো তোকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুই যে এত নিম্নমানের আমি তো জানতাম না। তোর সাথে কথা বলতেই আমার রাগ হচ্ছে। তুই ভুল ভাবছিস, আমার কথা শোন। পুরোটা বলতে না দিয়েই, তোর কোনো কথাই আমি শুনবো না। এমন সময় তন্নির আম্মু এসে আমাদের ডাক দেয় এবং বলে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য, কারণ নাস্তা রেডি হয়ে গেছে। তারপর আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে ও রুমে বসে আছি। সেও কোথায় যেন গেছেন। আমি বসে বসে ভাবছি, মানুষ কারো সহজে অবিশ্বাস করতে পারে। আমি যদি জোর করে কিছু করার চেষ্টা করতে পারতাম তাহলে বিয়ের প্রথম রাতে করতে পারতাম, বাট এগুলো তো আমার মনে নেই। একটু পর তন্নি এসে আমাকে নিয়ে নাস্তা করতে গেল। আমিও কোনো কথা না বলে চুপচাপ নাস্তা রুমে চলে গেলাম। এসে রেডি হচ্ছি, কারণ তন্নিকে বাসায় দিয়ে এসে আমি আবার অফিসে চলে যাব। তন্নিও রেডি হয়ে আসলো। তারপর তাকে বাসায় দিয়ে আসলাম। অফিসে গিয়ে দেখি অনেক কাজ জমে আছে। এক নাগাড়ে করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। না, এখন আর কাজ করা যাবে না। আমি উঠে নামাজ পড়লাম। তারপর ক্যান্টিনে গেলাম নাস্তা খাওয়ার জন্য। এমন সময় তন্নির কল আসলো। বল, কি হয়েছে? কিন্তু কলটা দিয়েছে বাবা। তারপর উনি বলল, তন্নি না, আমি তোর বাবা বলছি। বাবা, এমন সময় কল দিয়েছো, কিছু বলবে? তুই এখন কোথায়? ক্যান্টিনে এসেছি নাস্তা করার জন্য। নাস্তা করার দরকার নেই, তুই বাসায় আয়, একসাথে খাবো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসছি। এরপর আমি বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হচ্ছে আমার জন্য বসে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম।
খাওয়া দাওয়া শুরু হলো। একসময় বাবা বলল, তোকে যে বলছিলাম আমরা গ্রামের বাড়িতে যাব, মনে আছে তোর? তোর দাদা দাদুর কবর পাকা করব। আছে, কিন্তু কিন্তু কি? আমি কোথাও যেতে পারবো না। আরে তুই আমাদের সাথে যাবি কেন? তোরা তো ঘুরতে যাচ্ছিস। না বাবা, আমরা কোথাও যাচ্ছি না। দরকার হলে তন্নিকে তোমাদের সাথে নিয়ে যাও। দেখলাম তন্নি আমার দিকে আর চোখে তাকিয়েছে। তারপর মা বললেন, এটা কেমন কথা? তুই না কালকে বললি তোরা ঘুরতে যাবি? বলেছিলাম, বাট আর যাব না, আমার কাজ আছে, সবকিছু ক্যান্সেল করে দিয়েছি। তারপর বাবা তন্নিকে জিজ্ঞাসা করলো ওনাদের সাথে যাবে কিনা। তন্নি না করে দিল। আমিও আর কিছু না বলে সোজা রুমে চলে আসলাম। বিকেলবেলা আর অফিসে গেলাম না। সেদিন বিকেলবেলা সানি আর আয়মানের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে। এর মধ্যে আয়মান আমাকে বলল, এই জুয়েল, টনি কি তোকে মেনে নিয়েছে নাকি এখনো পাগলামো করে? আমি টেনশনে পড়ে গেলাম। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো আমি চিন্তা করছি। আর চুপ করে থাকা দেখে সানি বলল, আমরা সব জানি, তবুও তোর মুখ থেকে শুনতে চাই। তাহলে আমরা নিজেরা কিছু করে সবকিছু ঠিকঠাক করতে পারবো মনে হয়। সানি আর আয়মানের কথা শুনে একটু শান্তি লাগলো। আসলে বন্ধু ছাড়া কোনো কিছুই হয় না। তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের দুজনকে বললাম। তারপর আমি সানিকে বললাম, এই সানি, ভারিয়াও তো আমাদের বন্ধু, বাট তুই যে ওকে বিয়ে করেছিস, সে কি তোর সাথে এমন করে? আরে না, ও আমার অনেক কেয়ার করে। আরে সানি তো বাসর রাতেই বিরাট মেরে ফেলছে। এ কথা বলে সবাই হাসাহাসি শুরু করলাম। একটু পর আয়মান আমাকে বলল, জুয়েল শোন, একটা বুদ্ধি দি, আমার ধারণা 100% কাজ দিবে। আরে তাড়াতাড়ি বল। তুই আজ থেকে তনির কোনো কেয়ার করবি না, ওকে সব সময় এড়িয়ে যাবি, খারাপ ব্যবহার করবি, দেখবি সোজা হয়ে গেছে। আরে না, এটা কি করে হয়? আমি ওকে অনেক ভালোবাসি। আরে বেটা শোন, ভালোবাসি বললে লাভ হবে না, ওর মনেও ভালোবাসে আনতে হবে। তুই আজ থেকে ওকে এড়িয়ে যা, দেখবি ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখি কি করা যায়। এরপর আমি বাসায় চলে যাই। রুমে ঢুকলাম, সাথে সাথেই তন্নির প্রশ্ন শুরু হয়ে গেল। কোথায় ছিলি এতক্ষণ? অফিসে ছিলাম। অফিস কি 12টা পর্যন্ত হয় নাকি? সেটা তো না জানলেও চলবে। আর আমি কি করব না করব, কোথায় যাব নাকি সেটা যাব না, সেটা তোকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে না। এত রাত পর্যন্ত জেগে থাকতে আমি পারবো না। তোকে জেগে থাকতে কে বলেছে? তুই ঘুমা। তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? কিভাবে বলেছি? সারাদিন অফিস করছি, বিরক্ত লাগছে, যা। ও, এখন তো বিরক্ত লাগবে, তাই না? চুপ করবি নাকি কানে নিচে দুটো দেব? কি? তুই আমাকে মারবি? তোকে মারতে কি আর কারো পারমিশন লাগবে নাকি? চুপ কর, নাহলে লাথি দিয়ে রুম থেকে বাহির করব। দেখলাম তন্নি চোখ মুখ লাল করে শুয়ে পড়ল। মনে মনে আয়মানকে ধন্যবাদ দিলাম। আসলে আপনারা যেমনটা দেখছেন, বাস্তবে আমি তেমন নয়। এর ব্যবহারের মাধ্যমে যদি তন্নি ভালো হয়ে যায়, সেই জন্য এমন করছি। আমি ওর কিছু না বলে লাইট অফ করে দিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তন্নি বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম তন্নি আব্বু আম্মুর ব্যাগ আর জিনিসগুলো রেডি করে দিচ্ছে। আমি যাওয়ার পর সবাই নাস্তা করতে বসলাম। মা বললেন, শোন, একটা কথা বলতাম। বলো। আমরা যাওয়ার পর তন্নি একটু ওর বাপের বাড়ি যাবে, তুই একটু দিয়ে আসিস। আমার সময় নেই, যে যাওয়ার সে একাই যাবে। আর বাপের বাড়ি থেকে কালকে তো আসলো। আমরা যাওয়ার পর বাসায় তো কেউই থাকবে না, তুই থাকবি অফিসে, তাই বলছিলাম। দেখো, এত কিছু আমি বুঝি না। ও গেলে একাই যাবে। আর কিছু না বলে নাস্তা করে উঠে গেলাম। তারপর বাবা মাকে আমি বাস স্টপে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি তন্নি নেই। কল দিলাম, ধরছে না। আমিও কল না করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। দুপুরবেলা ক্যান্টিনে খাবার খেতে গেলাম। বাবাকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম কত দূরে গেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে কেটে দিলাম। হঠাৎ করেই তন্নির কথা মনে পড়ল। আমি এবার তন্নিকে কল না দিয়েই শাশুড়িকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আছি, সবাই ভালো। খাওয়া দাওয়া করেছেন? তন্নি খেয়েছে? এই তো আমরা করতেছি, তুমি করছো? জি, নাস্তা করছি। অফিস শেষে আমাদের এখানে চলে আসিও, তোমার আব্বু আম্মুর সাথে আমার কথা হয়েছে। কিন্তু
কোনো কিন্তু না, আমি বলছি তুমি চলে আসিও। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম। তারপর সানিয়া রাইমানকে কল দিলাম, সব কিছু বললাম। ওরা বলছে চালিয়ে যাওয়ার জন্য। রাত প্রায় 8টা। আমি ওদের বাসার সামনে গেলাম। তন্নিকে কল দেবো সেটা চিন্তা করছিলাম, কিন্তু দিলাম না। কলিং বেল দেওয়ার সাথে সাথেই তন্নি এসে দরজা খুলে দিয়ে গেছে। মনে হয় আমার জন্য ওয়েট করছিল। আমি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তন্নি রুমে গেলাম। আমার সাথে কোনো কথা বলছে না। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু পর শাশুড়ি এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমিও সোজা নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া করে বাইরে বের হলাম। আব্বুকে কল দিলাম। অনেকক্ষণ কল দিয়ে কথা বললাম। এরপর বাসায় আসলাম। রুমে যাওয়ার সাথে সাথেই তন্নি অনেক জোরে দরজাটা লাগিয়ে দিল। কি রে, এত জোরে দরজা দিলি কেন? তুই এখানে কেন এসেছিস? মানে কি? তোর মাই তো বলল। মা বললেই আসতে হবে নাকি? দেখ, বেশি কথা বলবি না, তোর দেখলে আমার রাগ হয়। যা শুয়ে পড়। তুই আমার রুম থেকে বের হ। তুই কি আমাকে অপমান করছিস? ধরে নে তাই। তুই আমার রুমে থাকতে পারবি না। ভুলে গেছিস সবসময় আমার রুমে থাকিস অ্যান্ড আমার খাটে। তুই কি যাবি নাকি গলা ধাক্কা দেব? আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম। চিন্তা করলাম নিজের বাসায় চলে যাব, কিন্তু এত রাতে যাওয়ার রিস্ক হয়ে যাবে। তাছাড়া শ্বশুর শাশুড়িও খারাপ মনে করবে। আর কিছু চিন্তা না করেই সোজা নিচে চলে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সময় যাচ্ছে না কিছুতেই। তারপর গিয়ে গেস্ট রুমের সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা শাশুড়ি ডেকে ঘুম ভাঙলো। আমাকে সোফায় দেখে উনি বলল, কি বাবা, তুমি সোফায় কেন ঘুমিয়েছো? রুমে যাওনি? আমি কিছু বলতে যাব এমন সময় তন্নি কোথা থেকে তার আম্মুকে বলে, আম্মু, তোমার জামাই কি করেছে জানো? কি করেছে? কাল রাতে আমাকে গান শোনানোর জন্য বলেছিলাম, সে শোনায়নি, তাই শাস্তি দিয়েছি যে আমার সাথে আজকে ঘুমাতে পারবে না। আমি তো পুরা টাস্কি খেয়ে বসে আছি। ফকিন্নি কত বড় মিথ্যা বললো আমায়। বাহ, কি সুন্দর, নিজেকে বাঁচিয়ে নিল। তারপর শাশুড়ি আমাকে বলল, বাবা, আমার মেয়েটা গান পছন্দ করে, তুমি মাঝে মাঝে একটু গান শোনাও। আর তুইও তন্নি, সামান্য একটা গানের জন্য বুঝি কেউ রুমে থাকতে দেয় না? আমি দুঃখ ভরাক্রান্ত একটা হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। একটু পর আমাদের অফিসে একটা কলিগ মেয়ে আমার রুমের সামনে আসলো। হ্যালো স্যার, আসতে পারি? আরে আদিবা, আসো আসো। থ্যাঙ্কস স্যার। কিছু বলবে? বলছিলাম কি স্যার, আগামী সপ্তাহে আমি একটু বাড়ি যাব, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। ও আচ্ছা, ছুটি লাগবে এই তো? জি স্যার। কতদিন লাগবে? স্যার 7 দিন হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাও, দিলাম। ভালোভাবে যাবে। ধন্যবাদ স্যার। এরপর দেখলাম আদিবা কিছু বলবে, কিন্তু কিছুই বলছে না, শুধু ছটপট করছে। তাকে আমি বললাম, কি কিছু বলবে নাকি? আসলে স্যার একটা কথা বলার ছিল। সমস্যা নেই, বলো। স্যার, এখানে তো আমার কেউ নেই, আপনাকে বড় ভাইয়ের মতো দেখি। যদি ভাই হিসেবে আমার একটা উপকার করতেন, খুব খুশি হতাম। আরে পাগল নাকি তুমি? কোনো সমস্যা নেই, তুমি নির্ভয়ে বলো। স্যার, অনেকদিন পর বাড়ি যাচ্ছি তো, আব্বু আম্মুর জন্য কিছু শপিং করব আর কিছু জিনিস নিব। আপনি যদি বিকেলবেলা আমার সাথে একটু শপিংয়ে যেতেন, অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, যাব। ধন্যবাদ স্যার। কথা বলে আদিবা তার ডেস্কে চলে গেল। বিকেলবেলা আদিবার সাথে শপিং মলে গেলাম। অনেক কিছু নিলাম, ওর বাবার জন্য, ওর মায়ের জন্য। অনেক কেনাকাটার পর আদিবা একটা কসমেটিকের দোকানে গেল। আমিও ওর পিছিয়ে পিছিয়ে গেলাম। আদিবার ব্যাগগুলো আমার কাছে ছিল। কসমেটিকের দোকানে যাওয়ার পর আমি আর আদিবা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সেখানে গিয়ে বিশাল আকারের একটা শখ খেলাম। দেখলাম তন্নিও সেখানে তার বান্ধবীদের সাথে কি যেন কিনছে। আমাকে আদিবার সাথে দেখে আমার সামনে এসে বলে, মেয়েটাকে? ও আমার। পুরোটা বলার আগেই আমার গালে ঠাস করে একটা চড় মারে। একটা চড় বসিয়ে মুখ লাল করে কাঁদতে কাঁদতে দোকান থেকে বের হয়ে গেল। তন্নির কয়েকটা বান্ধবী এসে আমাকে বলল, ছি ভাইয়া, বাসায় বউ রেখে রাস্তায় অন্য মেয়েদের সাথে আপনি ঘুরছেন, আপনার লজ্জা করে না? তারপর সবাই দোকান থেকে বের হয়ে গেল। লজ্জায় আমার পুরো মুখ লাল হয়ে গেল। খারাপটাই সবাই দেখলো, আসল কাহিনীটা কারো চোখেই পড়ল না। তারপর আমি আর আদিবাও বের হয়ে গেলাম। আদিবা আমাকে বলল, সরি স্যার, আমার জন্য আজকে আপনাকে অপমানিত হতে হয়েছে। আরে ধুর, এগুলো কিছুই না। তোমার কি দোষ?
কেউ তো আসল কথা জানে না, সেই জন্য রিয়াক্ট করছে। ম্যাডাম কিন্তু অনেক রাগ করেছেন। এটা কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলতাম। বলো। ম্যাডামের নাম্বারটা আমাকে দিবেন? আমি সব বুঝিয়ে বলবো। আরে তুমি কল দিলে সে আরো বেশি রিয়াক্ট করবে, উল্টে তোমাকে অপমান করবে। সমস্যা নেই স্যার, আপনি নাম্বারটা আমাকে দিন। আর এটা ধরেন। কি এটাতে? স্যার, আপনাদের বিয়েতে তো যেতে পারিনি, তাই ম্যাডামের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট। তুমি আবার এটা কখন কিনলে? সেটা আপনার না জানলেও চলবে। আপনি এটা নিন আর নাম্বারটা দিন। ধন্যবাদ, এই নাও নাম্বার। তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম। গিফটটা নিয়ে আদিবাকে একটা রিক্সায় উঠিয়ে দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে গিফটটা খুলে দেখলাম একটা নীল শাড়ি, অনেক সুন্দর, তন্নিকে অসাধারণ লাগবে। এরপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ফারিয়াকে কল দিয়ে সবকিছু বলে দিই, কারণ তন্নি আজকে বিষয়টা ফারিয়ার সাথে শেয়ার করবে। আমি ফারিয়াকে কল দিয়ে সবকিছু বলে দিচ্ছি এবং এটাও বলে দিয়েছি যে এমনভাবে কথা বলবে যেন তন্নির প্রচুর রাগ হয়। বাসায় একা একা ভালো লাগছে না, আব্বু আম্মুও নেই, তন্নিও নেই। আমি তন্নিকে কল দিলাম, বাট নাম্বার বন্ধ। এরপর তন্নির আম্মুর কাছে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো? ভালো, আপনারা? আছি, সবাই ভালো। বাবা, তুমি একটু আজকে আমাদের বাসায় আসতে পারবে? আসলে আমার তো একটু কাজ ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে হয়েছে কি, আমার বড় বোন নাকি অনেক অসুস্থ। আমি আর তোমার শ্বশুরাব্বা ওখানে যাচ্ছি, তাই যদি তুমি এখানে থাকতে ভালো হতো। তন্নিকে নিয়ে যান তাহলে। ও যেতে যাচ্ছে না, সেজন্যই তো আমরা একটু টেনশনে আছি। সে একা একা বাসায় কিভাবে থাকবে? যদি তুমি আসতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি সন্ধ্যার সময় আসবো। এ কথা বলেই কলটা কেটে দিলাম। কেমন জানি খুব খারাপ লাগছে। আজকে অনেকদিন পর ওর সাথে দেখা করতে যাচ্ছি। রাত প্রায় 8টার সময় ওদের বাসায় গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। ভিতরে গেলাম, দেখলাম চোখ মুখ লাল করে বসে আছে, দেখতে বাচ্চাদের মতো লাগছে। তারপর আমি বললাম, কেমন আছিস? তুই এখানে কেন আসছিস? আম্মা বলেছে তাই। লজ্জা করে না অন্য মেয়েদের সাথে ঘুরে এখন এখানে আসতে? সেটা আমার ব্যাপার, আমি তো তোর কেউ না। আমাকে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? তোর মতো ফালতুকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। আগে জানলে জীবনেও কবুল বলতাম না। মাথা গরম করবি না আমার। কি করবি তুই? রাগে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি কোনো কথা না বলেই ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তন্নি নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি আর ওর ওয়াশরুমে গেলাম না। সামনে গেস্ট রুমে সবাই শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। একটু পর আস্তে আস্তে উঠে তন্নির রুমের দিকে গেলাম। দেখলাম ও ঘুমিয়ে আছে। অনেকক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে থেকে ওকে দেখলাম। হঠাৎ করে খেয়াল করলাম ওর পুরো শরীর কাঁপছে। আমি তাড়াতাড়ি রুমে গেলাম। কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করবো বুঝতে পারছি না। পরে কিচেন রুম থেকে একটা বাটি নিয়ে এসে ওর মাথায় জলপট্টি দিয়ে দিলাম। অনেকক্ষণ হলো, কিন্তু কিছুতেই কমছে না। পরে একটা বালতিতে পানি নিয়ে এসে ওর মাথায় দিলাম। প্রায় 2 ঘন্টার মতো পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমলো। পরে দেখলাম পানি দিতে দিতে ওর শরীর ভিজিয়ে দিলাম। এখন কাপড়টা চেঞ্জ করতে হবে, বাট কিভাবে করব বুঝতে পারছি না। সে যদি দেখে আমি ওর কাপড় চেঞ্জ করছি তাহলে আমার অবস্থা শেষ। সকালবেলা আমি নাস্তা নিয়ে ওর রুমের দিকে গেলাম। দেখলাম সে মাত্র ঘুম থেকে উঠেছে। আমার হাতে নাস্তা দেখে চমকে উঠল। তারপর নিজের দিকে তাকিয়ে দেখে যে ওর গায়ে সেই জামাটা ছিল সেটা আর নেই। তারপর রাগে চোখ মুখ লাল করে উঠে এসে আমার কলার ধরল। এই কুত্তা, আমার কাপড়ের এই অবস্থা করেছে কে? আসলে কালকে রাত্রে পুরো কথাটা বলার আগেই ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। তারপর বলে, তুই এত খারাপ আমি ভাবতেও পারিনি। আমাকে ঘুমের মধ্যে পেয়ে তুই, ছি, আমার ভাবতেই ঘৃণা লাগে। তোকে আমি আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলাম, কিন্তু তুই এত খারাপ আমি জীবনেও ভাবিনি। যা, বেরিয়ে যা এখান থেকে। প্লিজ আমার কথাটা শোনো। তুই যাবি নাকি আবার চর খাবি? আমি আর কিছু না বলে নাস্তার প্লেটটা রেখে চলে আসতে যাব। এমন সময় দেখি দরজার সামনে নীলা, মানে তন্নির চাচাতো বোন দাঁড়িয়ে আছে। মনে হয় আমার চরমারা দৃশ্যটা দেখে ফেলেছে।
লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। কিছু না বলে সোজা রুমের বাইরে চলে আসলাম। এরপর নীলা ভিতরে চলে গেল। যাওয়ার পর বলল, তুই ওনাকে চড় মেরেছিস কেন? ভালো করেছি। ও আমার কাপড় চেঞ্জ করেছে কেন? সে করেনি, আমি করেছি। মানে? তুই জানিস কাল রাতে তোর অনেক জ্বর এসেছিল, উনিই তোর মাথায় জলপট্টি দিয়েছে। তোর জ্বর না কমার কারণে সারা রাত মাথায় জল ঢেলেছে এবং জলগুলো তোর শরীরে গিয়ে তোর পুরো শরীর ভিজে যায়, ঠান্ডা লেগে যাবে, সেজন্য সকাল সকাল কল করে আমাকে আনে আর আমি তোর কাপড় চেঞ্জ করি। আর তুই কিনা না জেনেই ওনাকে চড় দিলি। তোর ভাগ্য অনেক ভালো যে ওর মতো একটা স্বামী পেয়েছিস। এই কথাগুলো বলে নীলা বাইরে চলে আসে। আমি তন্নির মাকে কল করে ওর অসুস্থতার কথা জানালাম। তারপর কিছু না বলে সোজা অফিসে চলে গেলাম। এরপর থেকে তন্নিকে আর কোনো কল দিই না, ওর আম্মুকেও দিই। মাঝে মাঝে ওর আম্মু কল দিয়ে খবর নেয়, জাস্ট এতটুকুই। কয়েকদিন পর বাবা মা চলে আসে। এসে আমাকে বলে, কিরে বৌমা কই? ওর বাপের বাড়ি। তা তুই কি এতদিন ওখানে ছিলে? না, মাঝে মাঝে যেতাম। চুপ কর বিয়াদব। তুই কি ভাবছিস আমি কোনো খবর রাখি না? ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরতে তো লজ্জা করে না? বৌমা আমাকে সবকিছু জানিয়েছে। বাহ, ওখানে নিজের দোষ না স্বীকার করে আমাকে ফাঁসিয়ে দিল। জানি বাবা এখন সত্য কথা বললে বিশ্বাস করবে না, তাই বলেও কোনো লাভ নেই। এরপর বাবা বললেন, এখন ওদের বাসায় যা আর তন্নিকে তোর সাথে করে নিয়ে আসবি। কিন্তু বাবা এখন তো বলতে না দিয়েই। কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটা। এখন তো রাত হয়ে গেছে, এখন কিভাবে আনবো? কালকে সকালে নিয়ে আসলে হবে না? গদ্ধব, এখন আনতে কে বলেছে? এখন তুই যাবি, রাত থেকে কালকে সকালে চলে আসবি। আমি কিছু বলতে যাব, এমন সময় বাবার দিকে খেয়াল করে দেখলাম রেগে আছে। আমি আর কিছু না বলে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত প্রায় 9:30। আমি তন্নিদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দেখলাম তন্নির মা এসে দরজা খুলে দিল। তারপর বলল, বাবা আসছো? পথে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা বসো, খাওয়া দাওয়া করে নাও। তন্নিও বসে আছে, বাট আমি কিছু বলছি না দেখে সেও কিছু বলছে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। গিয়ে একটা চেয়ারের উপর বসে আছি। একটু পর তন্নি এসে দরজা লাগিয়ে দিল। আমাকে বলল, সরি। সরি কেন? সেদিন রাতের ঘটনার জন্য। আমি ভাবছি তুই আমার সাথে। থাক, বলতে হবে না। আমার কপালে ওগুলো ছিল। তুই ঘুমা, সকালে তাড়াতাড়ি যেতে হবে। তুই কোথায় ঘুমাবি? আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না, তুই ঘুমা। খাটে ঘুমা, আমি নিচে ঘুমাবো। কেন? তোর জ্বর খাওয়ার জন্য নাকি তোর কাছে অপমানিত হওয়ার জন্য? সে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আমিও একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। তোর নিয়েও আমার পিছনে পিছনে গেল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে, বাট বলতে পারছে না। তুই কি সত্যিই আমাকে ভালোবাসিস? পাগল নাকি? তোরে কেন আমি ভালোবাসবো? আসলে মিথ্যা বললাম, দেখি ও কি রিয়াক্ট করে। তাহলে এতদিন যে বললি তুই আমাকে ভালোবাসিস? মিথ্যা বলেছি। তোর সাথে থাকার বা কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে আমাকে নিতে আসলি কেন? আব্বু আম্মু বলেছে তাই, না হলে জীবনেও আসতাম না। বাহ, ভালো তো, নতুন কাউকে পেয়ে গেছিস। এখন তো আমার দরকার নেই। তোর দরকার কখনো ছিল না, থাকবেও না। আদিবার সাথে আমি খুব ভালোই আছি। আসলে কথাটা রাগানোর জন্য বললাম। তোর নিয়ে আর কিছু না বলে চোখ মুখ লাল করে কান্না করতে করতে নিচে চলে যায়। মনে মনে বন্ধু আয়মানকে ধন্যবাদ দিতে লাগলাম, ওর বুদ্ধিটা কাজে লেগেছে। এরকম জানলে আরো আগে থেকে ইগনোর করতাম। যাই হোক, একটু পর আমিও নিচে চলে গেলাম। গিয়ে দেখি তন্নি চুপ করে বসে আছে। আমি বললাম, রেডি হয়ে নে, বাসায় যেতে হবে। আমি যাব না, তুই যা। তোর ন্যাকামি দেখার টাইম আমার নেই। আদিবা বসে আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। বললাম তো আমি যাব না। ওকে, একটু পর নিচে যাবি। তুই এখান থেকে যা, তোকে যেন না দেখি। চলে তো যাবই, এখানে তো আর থাকতে আসিনি। তুই আর এক সেকেন্ডও এখানে থাকতে পারবি না, এখনই বের হয়ে যা। আমিও আর কিছু না বলে নাস্তা না করে ওর বাবা মাকে না জানিয়েই সোজা অফিসে চলে গেলাম।
বাসায় গেলে বাবা চিল্লাচিল্লি করবে। কাজ করছি, এমন সময় আদিবা আসলো। আসতে পারি স্যার? আরে আদিবা, আসো, বসো বসো। ধন্যবাদ স্যার। আপনার কি মন খারাপ? আরে না, এমনি ভালো লাগছে না। আমি জানি স্যার, ম্যাম আপনাকে কিছু বলেছে। আসলে স্যার, সেদিন যদি জানতাম ম্যামও মার্কেটে যাবে তাহলে আপনাকে যেতে বলতাম না। আরে ধুর, এটা কোনো ব্যাপার না। এমন সময় বাবা কল দিল। আদিবা উঠে চলে গেল। এই কই তুই? আমি তো অফিসে। তোকে না বললাম বৌমাকে নিয়ে বাসায় আসতে? ও আসবে না বলেছে, সেই জন্য তো আমি অফিসে চলে এসেছি। চুপ কর বেয়াদব। ও আসবে না বলেছে নাকি? তুই নিয়ে আসিস নে। মানে আমি কেন নিয়ে আসবো না? তন্নি আমাকে সবকিছু বলেছে। তোর লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে? আরে তুমি এসব কি বলো? সবগুলো মিথ্যা কথা। চুপ কর। তন্নি আমাদের সবকিছু বলেছে। মেয়েটা কখন থেকে কান্না করতেছে। আমি আর কিছু না বলে কেটে দিলাম। ধুর, ফকিনীটা বাবাকে বানিয়ে বানিয়ে কি যে বলে আল্লাহ জানে। নিজে সব দোষ করে এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। বিকেলবেলা আইমান কল দিল। কিরে দোষ, কি অবস্থা? মামা, কি বুদ্ধি দিলি? উনি তো ফেসে গেছে। আরে কি বলিস? আচ্ছা শোন, সন্ধ্যার সময় তুই আর তন্নি কফি শপে আসিস, কথা আছে। ধুর, আমি তনিকে নিয়ে আসতে পারবো না, তোরা বল আসতে। আচ্ছা ঠিক আছে বলবো, তুই অন্তত তাকে সাথে করে নিয়ে আসিস। সানিয়ার ফারেও থাকবে। আচ্ছা ঠিক আছে। এরপর বাসায় গেলাম, দেখলাম তনি রেডি হয়ে বসে আছে। আমাকে দেখেই বলল, আইমান কিছু বলেছে? না, কিছু বলেনি। কেন? কফি শপে যাওয়ার জন্য বলেছে। তো যা, আমাকে কেন বলছিস? তোকেও যেতে বলেছে। আমি যাব না, তুই যা। একসাথে যাওয়ার জন্য বলেছে, তুই না গেলে আমিও যাব না। মনে মনে তো আমার লাড্ডু ফুটছে। আহা, কি যে আনন্দ বলে বোঝাতে পারবো না। যাই হোক, বেশি মন নিতে গেলে আবার দেখা যাবে যে একসাথে যাওয়াই হবে না। একটু পর আমি আর তন্নি বের হয়ে গেলাম। একটা রিক্সা নিলাম। এই প্রথম বিয়ের পর একসাথে রিক্সা নিয়ে ঘুরছি। যখন ওর সাথে ফ্রেন্ড হিসেবে ঘুরতাম, রিক্সায় কি মজা হয় না হতো। সবকিছু মনে পড়তে লাগলো। রিক্সার একপাশে সরে বসে আছি, তন্নি বারবার আমার দিকে তাকাচ্ছে। একটু পর কফি শপে গেলাম, দেখলাম আইমান, সানি আর ফারিয়া বসে আছে। আমাদেরকে দেখেই বলল, বাহ, দুজনের এখন আসার সময় হলো? না রে, একটু কাজ ছিল তাই। বুঝি বুঝি, কি এমন কাজ? তন্নি গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরল। এদিকে আইমান আমাকে ইশারা দিচ্ছে, বলছে কাজ হচ্ছে। এমন সময় সানি বলল, দোস্ত শোন, তোরা থাক, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। সে কি, মাত্র তো আসলাম, কফিটা খেয়ে যা। না রে, অনেক কাজ, সময় কম। আচ্ছা তুই যা, ফারিয়া থাকুক। না রে, ওরে ছাড়া আমার কোনো কাজ হয় না। ওর কপালে চুমু না খেয়ে আজ কাজে মন বসে না। চুপ কর ফাজিল। আচ্ছা তোরা থাক, পরে কথা হবে। এ কথা বলে ফারিয়া আর সানি চলে গেল। আইমানও কেমন জানি চড়বড় করছে। আমি বললাম, কি রে, তোর আবার কি হয়েছে? আসলে দোষ, বাসায় একটা কাজ পেলে আসছি, এখন এই বাসা যাওয়া লাগবে। মানে কি, তোদের সবার কাজ আছে? আগে বলতিস, তোরা না বললি একসাথে কফি খাবি? তোরা খা, আমি একটু আসি। এ কথা বলে আইমান চলে গেল। আমি আর তন্নি বসে আছি। একটু পর কফি আসলো, দুজনেই খেলাম। দুজনের নীরবতা ভেঙে তন্নি বলল, একটা কথা বলতাম। বল। অনেকদিন কোথাও ঘুরি না, চল পার্কটাতে একটু ঘুরে আসি। আমিও কেন জানি ওর এই আবেদনটা না রেখে পারলাম না। অনেকক্ষণ দুজনে একসাথে হাঁটলাম, বেশ ভালোই লাগলো। রাত প্রায় 8টা। বাসায় গেলাম, দেখলাম বাসায় কেউ নেই, কিন্তু দরজা খোলা। বাবা মা দুজনকে ডাক দিলাম, কারোর কোনো সাড়া শব্দ নেই। তন্নিও ভয়ে কাঁপছে। একটু পর নীরবতা ভেঙে শুরু হলো আমাদের দুজনেরই মুখের উপর স্প্রে মারা। আর সবাই একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে তন্নি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা মা সানি আইমান আর ফারিয়া সবাই একসাথে। দেখে তো আমরা পুরোই অবাক। আমি নিজেও ভুলে গেছি আজকে তন্নির জন্মদিন, কিন্তু বন্ধুগুলো মনে আছে, সেই জন্য তারা কফি শপ থেকে তাড়াতাড়ি চলে আসছে। তারপর বড় একটা কেক কাটা হলো। তন্নি সবার প্রথমে আমাকে খাইয়ে দিয়েছে, আমিও খাইয়ে দিয়েছি। এক এক করে সবাই সবাইকে খাইয়ে দিয়েছে।
এমন সময় তন্নি বলল, এতগুলো আয়োজন কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি তো পুরো টাস্কে খেয়ে গেলাম। আমি নিজেই কিছু জানি না, আর ওরা বলছে আমি করেছি। সেদিন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। ওদের বাসায় যেতে দিইনি। আমি, শানি, আইমান একসাথে ঘুমাচ্ছি। ভাড়ি আর তন্নি একসাথে ঘুমাচ্ছে। পরে যে যার মতো চলে গেল। আমি অফিসে চলে গেলাম। দুপুরবেলা আদিবা আমার রুমে আসলো। স্যার আসতে পারি? আসো, বসো। স্যার একটা কথা বলতাম। অবশ্যই বলো। আসলে স্যার, আমার একজনের সাথে রিলেশন আছে। বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই আমি বাবাকে ফাহাদের কথা বলেছি। বাবা বলেছে ওকে নিয়ে বাবার সাথে দেখা করার জন্য। যদি আজকে বিকালের জন্য আমাকে ছুটি দিতেন উপকার হতো। আরে, এটা কোনো কথা? তুমি আমাকে আগে বলো না। ওকে, যাও, দিলাম। ধন্যবাদ স্যার। আদিবা, একটু কষ্ট করতে পারবে? জি স্যার, বলুন। তোমার পাশের আলমারিটার উপর একটা হলুদ রঙের ফাইল আছে। যদি একটু কষ্ট করে এনে দিতে তাহলে খুব উপকার হতো। এতে কষ্টের কি আছে? এই কথা বলে আদিবা উঠে ফাইলটা নিতে গেল। আলমারি উঁচু হওয়ার কারণে সে একটু উপরের দিকে উঠে পায়ের আঙুলের উপর ভর করে ফাইলটা নিতে যাবে। এমন সময় পা স্লিপ করে উল্টে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে ওকে ধরে ফেললাম। আর এমন সময় তন্নি এসে উপস্থিত। আমাদের দুজনকে এভাবে একসাথে দেখে চিৎকার দিয়ে উঠল। দেখলাম হাতে একটা টিফিন বাটি। মনে হয় দুপুরের খাবার নিয়ে আসছে। ধুর, শালার কেন সে আদিবার ফাইলটার কথা বললাম? যদি না বলতাম তাহলে ধন্যী হয়তো সব কিছুই দেখতো না। আমি আদিবাকে ছেড়ে দিলাম। ধন্যীর আগে চোখ মুখ লাল করে আমাকে বলল, ছি, তুই এত খারাপ। প্লিজ তুই শান্ত হ, আমার কথা শোন। কি শুনবো? নিজের চোখেই তো সব কিছু দেখলাম। প্লিজ তুই আমার কথাটা শোন। চুপ কর। তোর মতো ফালতুর সাথে আমি কোনো কথাই বলবো না। ভেবেছিলাম তুই সত্যিই আমাকে ভালোবাসিস। আমিও আস্তে আস্তে তোকে ভালোবেসে ফেললাম, কিন্তু তুই অন্য মেয়ের সাথে। ছি, আমার ভাবতেই ভালো লাগে না। আমি কিছু বলতে যাব, এমন সময় আদিবা বলল, ম্যাম শোনেন, আপনার ভুল ধারণা। তুমি চুপ করো। লজ্জা করে না অন্যের স্বামীর সাথে এসব করতে? যত সব ফালতু। ম্যাম, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু স্যারকে কিছু বলবেন না। স্যারের কোনো দোষ নেই। চুপ করো তুমি। সেদিন তো শপিং করতেও দেখেছি তোমাদের, আবার বড় বড় কথা বলছো। লজ্জা করে না? ম্যাম, আপনাকে সেদিন রাতে আমি অনেকবার কল দিয়েছি সত্যিটা বলার জন্য, বাট আপনি কল ধরেননি। সেদিন আমি স্যারকে জোর করেই শপিং করতে নিয়ে গেছি। আসলে এখানে আমার কেউই নেই। স্যারকে ভাই ডেকেছি। একটা কাজিনের বিয়ে ছিল, প্রায় 6 মাস পর বাড়ি যাচ্ছি, তাই বাবা মায়ের জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। আর আপনি সেখানে আমাদের দেখতে পেলেন। স্যারকে সবার সামনে চড় দেন। জানেন, সেদিন আপনার জন্য একটা নীল শাড়ি আমি কিনেছিলাম। স্যার অনেকবার বলেছিল আপনাকে নাকি নীল শাড়িতে ভালো মানায়। আপনাদের বিয়েতে না যেতে পারায় একটা নীল শাড়ি আমি আপনার জন্য কিনে স্যারকে দিয়েছিলাম। বিনিময়ে আপনি স্যারকে চড় দিয়েছেন, অপমান করেছেন। সেদিনের কথা বাদ দাও, আজকেরটা তো আমি নিজের চোখেই দেখলাম। আজকে কি ছিল তাহলে? আমার একজনের সাথে রিলেশন আছে। বাবা চাইছে তাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি স্যারের কাছে এসেছি বিকালবেলা ছুটি নেওয়ার জন্য। স্যার আমাকে ছুটি দিয়েছেন। আমি চলে যাওয়ার সময় স্যার ফাইলটা দিতে বললেন। আমি ফাইলটা নিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, এমন সময় স্যার আমাকে ধরে ফেললেন। শুনেন, একটা কথা বলি, আপনার কপাল অনেক ভালো যে আপনি ওনার মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আপনার মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই ওনার সাথে থাকার। নিজেকে তো অনেক কিছু মনে করেন, এগুলো বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করুন। আদিবা এই কথাগুলো তন্নিকে বলে চলে গেল। দেখলাম তন্নির চোখ থেকে পানি চলে আসছে। আমি এতক্ষণ কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছিলাম। আদিবার কথাগুলো অনেক ভালো লাগলো। মনে মনে কয়েকবার ধন্যবাদ জানালাম। একটু পর তন্নি আমার দিকে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। এরপর আমাকে বলল, নিজেকে খুব চালাক মনে করিস তাই না? মানে? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? কি জানিস তুই? এই যে এতদিন অবহেলার নাটক করেছিস, আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, নিজেকে হিরো ভাবছিস? মনে মনে ভাবলাম, তন্নিকে এগুলো আবার কে বলে দিয়েছে? শালা আইমান না বলে দিল নাকি? এরপর আমি বললাম, এগুলো সব মিথ্যা কথা। আমি যা করেছি মন থেকে করেছি।
তোকে এই কথাগুলো কে বলেছে? তুই কি ভাবছিস ওরা শুধু তোর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড না? ফারিয়া আমাকে সবকিছু বলেছে। শালা মেয়েদের পেটে কিছুই হচ্ছে মানে নাকি? কি দরকার ছিল তোর দিকে এগুলো বলার? এরপর আমি বললাম, তোকে এই কথাগুলো ফারিয়া বলেছে? দেখ ওর হালে বেটা আমি কি করি। কি করবি তুই ফারিয়ার? এই কথাগুলো বলে আস্তে আস্তে এগোতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, তুই এদিকে কেন আসছিস? কেন আসছি তাই না? দেখ একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। কর চিল্লা চিল্লি, দেখি কে আসে। আমি পিছাতে পিছাতে দেওয়ালের সাথে লেগে গেছি। এই কি করছিস তুই? বলার আগেই ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরল। আমার পুরো শরীর লোম দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি তন্নিকে একটু দূরে সরিয়ে দিলাম। বললাম, এই তুই কি পাগল? এটা আমার অফিস, বেডরুম না। যদি কেউ দেখে ফেলতো? দেখুক, তাতে আমার কি? খাইছিস? এই মাত্র খাইলাম। আরে ধুর, এটা না, দুপুরে খেয়েছিস? না, তোর জন্য রান্না করে নিয়ে আসছি। তুই করছিস নাকি আম্মা করছে? দুজনেই করছি। তুই এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। ওকে। এরপর তন্নি ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, অবশেষে তন্নি লাইনে আসলো। হারামি বন্ধুগুলো না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। একটু পর তন্নি বাইরে আসলো। আমি একটা প্লেটে ভাত দিয়ে তাকে বললাম, এই ধর খেয়ে নে। আমি খাবো না। কি আজব, তুই না একটু আগে বললি খাবি? এভাবে খাবো না। তো কিভাবে খাবি? যদি কেউ একজন খাইয়ে দেয় তাহলেই খাবো। আমি আর কিছু না বলে ওকে খাইয়ে দিলাম, নিচেও খেলাম। খাওয়া দাওয়া শেষে তন্নিকে বাসায় পাঠিয়ে দিলাম। তন্নি চলে যাওয়ার পর ফাইলটা নিলাম। এমন সময় আয়মানের কল। দোষ, কি অবস্থা? আরে মামা, কি বুদ্ধি দিলি! তন্নি তো পুরো ফিদা হয়ে গেছে। আরে কি বলিস? আর তন্নির জন্মদিন, এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ভুলেই গেছিলাম ওর জন্মদিন। আরে মামা, সারপ্রাইজের কি দেখলা? আরো বড় সারপ্রাইজ এখনো রয়ে গেছে। আরে কি বলিস? কি সারপ্রাইজ, তাড়াতাড়ি বল। না এখন না, বিকালে কফি শপে আই, বাকিরাও আসবে, সবাইকে একসাথে বলবো। আচ্ছা ঠিক আছে। শোন, আসার সময় তন্নিকে নিয়ে আসিস। আমি সানিয়ার ফারিয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলেই কল কেটে দিলাম। অফিস শেষ করে বিকেলবেলা তন্নিকে বললাম রেডি হতে। সে তাড়াতাড়ি রেডি হতে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে একটা কালো শার্ট পরে বাইরে দাঁড়িয়েছি তন্নির জন্য। একটু পর তন্নিও আসলো। বাহ, সেও কালো শাড়ি পরে আসলো। আমি দেখে আবারও একবার কাশ খেয়ে গেলাম। হাঁ করে তাকিয়ে আছি। একটু পর তন্নির ঝাঁকুনিতে বাস্তবে ফিরে এলাম। ও আমাকে বলল, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মশা ঢুকবে। আরে না, আমি একটা কথা চিন্তা করছিলাম। কচু করছিলি? যা, এখন রিক্সা নিয়ে আয়। তারপর আমি একটা রিক্সা নিলাম। আমি একটু দূরে সরে বসতে চাইলাম, কিন্তু আমার বাম হাতটা চেপে ধরে বসে আছে। একটু পর কফি শপে পৌঁছে গেলাম। দেখলাম সবাই বসে আছে। আমাদের দেখে সবাই দাঁড়ালো। ফারিয়া বলল, কি রে, আজ তো মিসিং, ঘটনা কি? কিসের ঘটনা? বুঝি সব বুঝি। আচ্ছা বুঝলেই ভালো। এ হারামির দল, চুপ কর, সবাই আগে বস। এরপর আমরা সবাই বসলাম। আইমান সবার জন্য কফির অর্ডার দিল। বন্ধু, এবার বল, কি এমন সারপ্রাইজ যেটা মোবাইলে বলা যায় না, এখানে বলতে হবে? দোষ, আমার তো বিয়ে। সত্যি? সত্য। তারপর সবাই আইমানকে কংগ্রাচুলেশন জানালাম। আমি বললাম, তো বিয়ে কবে? পরশুদিন। হারামির বাচ্চা, আগে বলিসনি কেন? দোষ, আমি নিজেও জানতাম না, আজকে সকালে আব্বা বলছে। আচ্ছা শোন, কালকে তোরা সবাই থাকবি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি পারবো না, তোরা সবাই আসিস। না পারলে তুইও বিয়েতে আসিস না। ওরে ভাই, কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে, আসবো। আমার কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে বাবার সাথে কথা বলছি। তন্নি তখন ফ্রেশ হচ্ছিল। অনেকক্ষণ কথাবার্তা বলে রুমে চলে গেলাম। একটা কথা বলতাম। তো বল, অনুমতির কি আছে? আজকে খাটে ঘুমা,
আমার কোনো সমস্যা হবে না। কেন, জ্বর খাওয়ার জন্য নাকি? দেখ, এগুলোর জন্য সরি, তুই খাটে ঘুমা, আমার সমস্যা হবে না। দরকার নেই, তুই ঘুমা। এ কথা বলে আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। তন্নি মন খারাপ করে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরদিন তন্নির ডেকে আমার ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রুমে যাওয়ার পর আইমান কল দিল। হ্যালো দোস্ত, ওই তোরা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করতেছে। দোস্ত, আমি না, আসলেই হয় না, তন্নিকে পাঠিয়ে দেবো। ওকে, তুই আমার বিয়েতেও আসিস না। আচ্ছা, রাগ করিস না, আসছি। এরপর তন্নিকে বললাম রেডি হতে। দুজনে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর মার্কেটে চলে আসলাম। কিরে হারামি, এত দেরি কেন? আরে বলিস না, তন্নি আটা ময়দা মাখতে মাখতে দেরি করে ফেলেছে। তন্নির আগে লাল হয়ে বলল, কি, আমি আটা ময়দা মাখি? এই, তুইও তো ঘুম থেকে উঠতে দেরি করেছিস, এখন আমার দোষ দিতেছিস, তাই না? এই তোদের ঝগড়া বন্ধ কর, দেরি হয়ে যাচ্ছে। ওকে চল, কেনাকাটা শুরু করি। শুরুতে একটা স্বর্ণের দোকান গেলাম। তনি আর ফারিয়া দুজনে আইমানের বইয়ের জন্য গয়না পছন্দ করছে। অনেক ঘাটাঘাটির পর অনেকগুলো স্বর্ণের জিনিস নিল। তনি একটা নেকলেস নিয়ে বারবার নিচের গলায় জড়িয়ে দেখতে লাগলো। আমি খেয়াল করে দেখছি, মনে হয় ওর পছন্দ হয়েছে, কিন্তু কিছু বলছে না। আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে শাড়ির সাথে কথা বলছি। একটু পর শাড়ির দোকান গেলাম। সবার জন্য শাড়ি কিনলো। আইমানের মা, বোন, খালা আরো অনেকের জন্য কিনা হলো। তন্নি একটা নীল শাড়ি নিচের গায়ে জড়িয়ে আমাকে বলল, এই জুয়েল, বল। শাড়িটা খুব সুন্দর, তাই না? আমাকে ভালো মানিয়েছে। তো এখন কি করব? না, এমনি বললাম। বাহ, ভকিনী সবকিছু ঠিক করে নিয়েছে। দাম দেওয়ার জন্যই আমাকে এই কথাগুলো বলছে। আর তন্নিকে শাড়িটা আসলে অনেক সুন্দর মানিয়েছে। আমি দোকানদারকে বললাম শাড়িটা আলাদা একটা প্যাকেটে করে দিতে। তন্নির মুখে এক রাজ্যের হাসি দেখলাম। কিছু না বলে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বসে আছে। আরো অনেক কিছু কেনাকাটা করার পর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা শাড়ি আর আইমানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিলাম। একটু পর যাওয়ার পর রিক্সাওয়ালাকে বললাম, মামা একটু দাঁড়ান। এই, তোর আবার কি হলো? তুই বসে থাক, আমি একটু আসছি। এ কথা বলে আমি আবার মার্কেটে গেলাম। গিয়ে তন্নির পছন্দ করা নেকলেসটা কিনে আনলাম। দাম বেশি হওয়ায় ক্যাশ টাকা দিতে পারিনি। ওর বিকাশ নাম্বার নিয়ে একটা কলিগকে বলে টাকা পাঠিয়ে দিলাম। একটু পর রিক্সায় আসলাম। কিরে, কোথায় গিয়েছিলি? সেটা তো না জানলেও চলবে। এই মামা চলেন। বাসার সামনে এসে আমি তন্নিকে উপরে পাঠিয়ে দিলাম। রিক্সা ভাড়া দিয়ে আমি উপরে আসলাম। দেখলাম তন্নি রুমে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। আমি নেকলেসটা ড্রয়ারে রেখে দিয়েছি। তন্নি ওয়াশরুম থেকে বের হলো, খুব হাসি খুশি লাগছে। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আগের দিনের মতো সোফায় শুয়ে পড়লাম। তন্নি কিছু বলতে গিয়েও বলেনি। পরের দিন আইমানের বিয়ে। সকাল থেকে শুধু কল দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি তন্নি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর নাস্তা করে রেডি হয়ে তন্নিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, আমরা বিয়েতে যাব, আরো অনেক কাজ আছে। তন্নি হ্যাঁ সূচক ইশারা দিয়ে রেডি হতে চলে গেল। আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর তন্নি রেডি হয়ে আসলো। আমি তো দেখে একদম ক্রাশ খেয়ে গেলাম। কালকে সেই শাড়িটা পরেছে, আবার গলায় নেকলেসটাও পরেছে, পায়ে হাই হিল, হালকা লিপস্টিক। উফ, মাথা নষ্ট করে দিচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। একটু পর বুঝলাম কে একজন আমাকে ধাক্কা দিচ্ছে। কিরে, অমন হাঁ করে কি দেখছিস? মনে হয় আগে কোনোদিন আমাকে দেখিসনি। দেখছি, তবে আজকে একটু অন্যরকম লাগছে। তন্নির লজ্জায় লাল হয়ে যায়, দেখতে আরো কিউট লাগছে। তারপর একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তন্নি আমার বাম হাতটা চেপে ধরেছে। একটু পর বলল, ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ? এই যে আমার পছন্দের নেকলেসটা নিলি তাই। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তুই কি কালকে দোকানে আমাকে খেয়াল করেছিস? একটু একটু। কথা বলতে বলতে আমরা আবার মার্কেটে যাই। বিয়ের জন্য একটা গিফট নিলাম। এরপর আইমানদের বাসায় চলে গেলাম। সারাদিন খাওয়া দাওয়া আর মেহমান নিয়ে বিজি ছিলাম। সন্ধ্যার পর আইমান এসে আমাকে বলল, দোস্ত একটা কাজ করতে হবে। কি কাজ?
দোস্ত তুই আর তনি আমার বাসর ঘরটা সাজিয়ে দে। কিন্তু কোনো কিন্তু নাই, প্লিজ দোস্ত, না করিস না। সানিকে বাবার সাথে বাজারে পাঠাইছি, আর ফারিয়া মিলির সাথে আছে। আচ্ছা ঠিক আছে। বাবা থাকলে বাবাই তোকে বলতো। আমার তো একটু লজ্জা লাগছে, তাই কাউকে বলতেছি না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যা আমি দেখছি। এরপর তন্নিকে খুঁজতে লাগলাম। দেখলাম নতুন বউয়ের সাথে সেলফি তুলছে। সারাদিনে কয়েক হাজারবার সেলফি তুলেছে, তাও মন ভরেনি। আমি ইশারা দিয়ে ডেকে নিলাম। তারপর এসে বলে, বল কেন ডেকেছিস? আরে বাসর ঘর সাজাতে হবে, এখানে আর কি কেউ পারে না। আরে কি বলিস, এখনো সাজায়নি? সাজালে কি তোকে ডাকতাম? আচ্ছা ঠিক আছে, চল। এরপর তন্নি আর আমি বাসর ঘর সাজাতে লাগলাম। সাজানো প্রায় শেষ, এমন সময় তন্নি বলে, জানিস, বাসর ঘর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাই নাকি? জানিস আমি কি কি কল্পনা করেছি বাসর রাত নিয়ে? কি কি? আমার জামাই আসবে, আমি লজ্জায় ঘুমটা দিয়ে রাখবো, সে ঘুমটা সরাবে, তারপর তার পা ছুঁয়ে সালাম করব, তারপর সে আমাকে গান শোনাবে, আমি তাকে শোনাবো, কিছুক্ষণ নাচবো, তারপর দুজনে ছাদে গিয়ে চাঁদ দেখব, সে আমাকে দোলনায় দোলাবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হবে। তুই পাগল নাকি? চাঁদ উঠলে আবার বৃষ্টি হয় নাকি? তুই চুপ থাক। তারপর আমরা দুজনে অনেক সময় হাত ধরে ভিজবো, তারপর আবার রুমে চলে আসব, আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ব। আমি তন্নির কথা শুনে একটু অভিমানের ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়মানের বাসর ঘরে গোলাপ ফুল ছিটাচ্ছি। আমার এমন মুখ দেখে তন্নি বলে, কি রে, তোর আবার কি হলো? কই কিছু না। মুখটা এমন প্যাঁচার মতো করে রাখছিস কেন? সবার কপালে কি আর বাসর রাত থাকে? অবাকাদের কপালে তো কিছুই থাকে না। হয়েছে, আর ঢং করতে হবে না। এই নে, এটা ধর। কি এটাতে? শেরওয়ানি। আমরা এখন বাসায় যাব, আমরাও বাসর ঘর করব। কি? আমি একটা লাল বেনারসি পরবো, তুই 30 মিনিট পর রুমে যাবি। 30 মিনিট কি করবি? এত কথা তোর জানতে হবে না, যেটা বলছি সেটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত কিছু তুই কখন করলি? সারপ্রাইজ কি তুই একাই দিতে পারিস? আমি পারি না। আমি আর ফারিয়া মিলে করে এসেছি। এখন যা, একটা গাড়ি ঠিক কর, বাসায় যাব। ওকে। একটা সিএনজি নিয়ে আমি আর তন্নি তাড়াতাড়ি বাসায় গেলাম। আমি শেরওয়ানি পরে রেডি হয়ে আছি। কখন 30 মিনিট হবে? ঘড়ির দিকে তাকিয়ে আছি। অবশেষে 30 মিনিট হলো। আমি বাসর ঘরে যাচ্ছি। কেমন যেন লজ্জা লাগছে। সবসময় থাকি, তবুও আজকে কেমন যেন লাগছে। দূর, এত শরম দিয়ে লাভ নেই। আমি ভিতরে যাই। আস্তে করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। তনি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘোমটাটা উঠালাম। তনি খাট থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করলো। তখন আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে অনেক সুখী হও মা। হাই হাই, এটা কি বললাম? মা কেন বললাম? তন্নি একটা গোতা দিয়ে বলে, এই আমি তোর মা? এই না না, ভুল হয়ে গেছে, আর বলবো না। এই নে, কান ধরলাম। ওকে, এখন একটা গান শোনা। এই, আমি তো গান পারি না। কি বললি? আচ্ছা শোনাচ্ছি। ওকে। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। এই, এটা কি গান? আরে মমতাজ খালামণির গান। রাখ তোর মমতাজ খালা, ভালো গান গা, নইলে ধাক্কা দিয়ে বাহির করে দেবো। এরপর আমি শীতল বাতাসে দেখছি তোমায় এই গানটা শোনালাম। তন্নিও একটা রবীন্দ্রসঙ্গীত শোনালো। মেয়েটার গলা বেশ ভালো। তারপর বলল, আয় একটু নাচি। ধুর, আমি নাচ পারি না। হালকা নাচ, যেমন তেরি মেরি গানটাতে হালকা নাচি। আয়। আমি তো সানি লিওন আর উর্বশীর গান ছাড়া নাচতেই পারি না। মার খাবি কিন্তু। এরপর উড়া ধরা কিছুক্ষণ নাচ দিলাম। আমি তো হাসতে হাসতে শেষ। তখন তন্নি বলল, চল ছাদে যাব। ঠিক আছে চল। এভাবে না, আমাকে কোলে নিয়ে চল। কি আর করার, ওকে কোলে নিয়ে ছাদে গেলাম। একটু পর বললাম, এই তুই কি খাস? ওরে আল্লাহ, এত ওজন তুই, আর একটু হলে তো মরে যেতাম।
তন্নি কিছু না বলে আমার একটা হাত ধরে হাঁটতে লাগলো। আমারও অসম্ভব লাগা শুরু করলো। এরপর আমিও তন্নিকে কোলে নিয়ে পুরো ছাদে ঘুরলাম। একটু পর শুরু হলো ঝমঝম বৃষ্টি। তন্নির ইচ্ছেটা উপরওয়ালা পূরণ করে দিল। দুজনে অনেক সময় নিয়ে ভিজলাম। হঠাৎ একটা বাজ পড়ার সাথে সাথে তন্নি আমাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ চলার পর দুজনে নিচে চলে আসলাম। তন্নি ভেজা কাপড় চেঞ্জ করে আসলো, আমিও আসলাম। একটু পর বললাম, এই শোনো, আমরা ফ্রেন্ড ছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো স্বামী স্ত্রী হয়ে গেছি। এখন আর তুই করে বলবে না, তুমি করে বলবো। ধুর না, আমি তুই করেই বলবো। কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। এই শোন, আমার না অনেক ইচ্ছা আমার টুইন বেবি হবে। তাই নাকি? তাহলে তো আমাকে ডবল কষ্ট করতে হবে। কেন? একটা ছেলের জন্য যে কষ্ট করতে হবে, দুজনে তো ডবল কষ্ট করতে হবে, তাই না? এই, তোর মতলব কিন্তু আমি বুঝে গেছি। তাই নাকি? তাহলে তো ভালোই। এই খবরদার, কাছে আসবি না। আসলে কি হবে শুনি? আমি আস্তে আস্তে এগোতে লাগলাম, আর তন্নি পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় খাটের উপর গিয়ে পড়ে যায়। তন্নি লজ্জায় লাল হয়ে যায়, একটা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি কাপড়টা সরিয়ে ওর মিষ্টি মাখা ঠোঁটে আস্তে করে একটা ঠোঁট বসিয়ে দিলাম। তারপর আমরা দুইজনে হারিয়ে গেলাম অজানা এক রাজ্যে। আরে থামেন, অনেক কিছু তো দেখে ফেলেছেন, এবার আমাদেরকে কিছু একটা করতে দেন। তারপর আমি আর তন্নি সবকিছু। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো, আর একটা অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।